সাল 2004 থাইল্যান্ডের এক ফ্লোটিং মার্কেট এরিয়াতে 12 বছরের এক মেয়েকে নিষ্ঠুরভাবে হত্যা করে তার মা। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায় তার মা কাঞ্চনা মেয়েকে স্যাক্রিফাইস করেছে ইন্দ্রদেবকে খুশি করার জন্য, কারণ তাদের ফলের বাগানের ফলন ভালো হবে। জিজ্ঞাসাবাদে তার মা জানায় মেয়েকে মেরে সে এই পৃথিবীর কল্যাণ করেছে। সাল 2023 উত্তরপ্রদেশের বড়াইচ শহর। বিবেক বর্মা নামের এক 10 বছরের বালককে স্যাক্রিফাইস করে তার ফ্যামিলি। কারণ ছিল ওই পরিবারের অপর এক শিশুর অসুস্থতা দূর করা। এখানে তো শুধু দুটো উদাহরণ দিলাম, এমন শত শত কেস আছে যেখানে কোনো এক স্বার্থসিদ্ধি করার জন্য তন্ত্রে মন্ত্রে বিশ্বাসী মানুষ কোনো বাচ্চাকে বা সাধারণ মানুষকে বলি দিয়েছে। এমনই অনেক সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি আমাদের আজকের গল্প হাউস ফর রেন্ট। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পের শুরুতেই আমরা নিংকে দেখতে পাই। ব্রোকার টমের সাথে নিং তার ভাড়া দেওয়া পুরনো ফ্ল্যাটটা দেখতে এসেছে, যার ভাড়াটিয়ারা কিছুদিন আগেই চলে গেছে। আর এই ফ্ল্যাটের পরিস্থিতি একদমই দেখার মতো নেই। চতুর্দিকে নোংরা ছড়ানো, এমনকি ফার্নিচারগুলোও নষ্ট হয়ে গেছে। টম জানায় এরকম ক্ষতি করার জন্য সে ভাড়াটিয়াদের নামে কেস করতে পারে, কিন্তু তাতে উকিলের খরচাটাই বেশি, তাই নিজেই এসবের মেরামতি করে নেওয়াটা লাভজনক হবে। এই ফ্ল্যাটের ভাড়া থেকে নিংয়ের হোম লোনটা শোধ হচ্ছিল, তাই ফ্ল্যাটের এই হাল দেখে সে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। তখন টম তাকে বুদ্ধি দেয় এই বাড়িটার মেরামত করে যদি তারা এখানে চলে আসে আর তাদের বড় বাড়িটাকে ভাড়া দেয়, তবে 70 থেকে 80 হাজার টাকা মাসে ভাড়া পাওয়া যেতে পারে। নিং জানায় কিন্তু ওই বাড়িটা তার নিজের নয়, সেটা তো তার হাজব্যান্ডের বাড়ি। আসলে নিং তার স্বামী কোইন আর 7 বছরের মেয়ে ইংকে নিয়ে এই বড় বাড়িটাতে থাকে। বাড়িটা কোইনের, আর কোইন কোনো মতেই এই বাড়িটা ভাড়া দিতে রাজি নয়। তবুও নিং বারবার তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলে এই ফ্যামিলিটা ভালো, এরা ডাক্তার। আর কোইন একবার তাদের সাথে কথা বলে দেখুক। যদি তার মনে হয় সে দিতে চাইছে না, তাহলে নিং তাকে জোর করবে না। কোইন তার এই কথায় রাজি হয়ে যায়। আর এরপর নিং ভাড়াটিয়াদের সাথে তার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে। কিন্তু সেই দিন তার একটা চাকরির ইন্টারভিউ ছিল, তাই দেরি হচ্ছে দেখে নিং কোইনকে ফোন করে বাড়িতে তাদের সাথে একাই কথা বলে নিতে বলে। কিন্তু কোইন সরাসরি জানিয়ে দেয় সে বাড়িটা ভাড়া দিতে চায় না। তবে নিং তাকে আবারও রাজি করিয়ে নেয় আর বলে সে এসে ওই ভাড়াটিয়াদের সাথে কথা বলবে। কাজ শেষ করে মেয়েকে সাথে নিয়ে নিং বাড়ি ফিরে আসে। ঘরে ঢুকতে ঢুকতেই শুনতে পায় কোইন ভাড়াটিয়াদের সাথে কথা বলছে। ভদ্রমহিলা কোনো একটা বই কোইনের হাতে দিয়ে বলছে, এটা তোমাকে সাহায্য করতে পারে, আর আমি এখানে চলে এলে আমাদের আরও কথা হবে। নিংকে দেখতে পেয়ে টম তার সাথে ভাড়াটিয়াদের পরিচয় করিয়ে দেয়। এই হলো নুচ, আর এই ভদ্রমহিলা হলো নুচের মা রাত্রি। নুচ একজন ডাক্তার, আর তার মাও এক সময় ডাক্তারই ছিল, কিন্তু এখন তিনি রিটায়ার করেছেন। নিংদের বাড়িটা তাদের জন্য একেবারে সুইটেবল হবে, তাই তারা জানতে চায় কবে থেকে তারা এখানে থাকতে পারে। নিং কিছু উত্তর দিতে পারে না, কারণ সে নিশ্চিত নয় যে কোইন আদৌ বাড়িটাকে ভাড়া দেবে কিনা। কিন্তু আশ্চর্যজনকভাবে কোইন নিজে থেকেই বলে ওঠে 1 মাস পর থেকেই তারা এখানে ভাড়াটিয়া হিসাবে চলে আসতে পারে। আর এই উত্তরে নিং একেবারেই অবাক হয়ে যায়। 1 মাস পরে জিনিসপত্র গুছিয়ে বাড়ি খালি করে তারা বেরিয়ে যায়। তাদের বাড়ির পাশেই একজন ভদ্র মহিলা থাকে, যার নাম ফর্ন। বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে নিং ফর্নকে জানিয়ে যায় ভাড়াটিয়ারা কোনো সমস্যা করলে সে যেন নিংকে অবশ্যই জানায়। এখন তারা পুরনো ফ্ল্যাটটাতে শিফট হয়ে যায়। আজ ইংয়ের জন্মদিন, তাই একসাথে কেক কাটার পর নিং তাকে একটা গিফট দেয়, কিন্তু ইংয়ের সেটা পছন্দ হয় না। ইং তার মার কাছে অন্য একটি পুতুলের বায়না করেছিল, কিন্তু নিং জানায় ওই পুতুল সে অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু এখন বাজারে আর ওই পুতুলটা পাওয়া যায় না। ইংকে ঘুম পাড়িয়ে বাইরে আসার সময় নিং খেয়াল করে কোইনের হাতে রাত্রির দেওয়া সেই বইটা রয়েছে। নিং চলে আসায় বইটা সরিয়ে দিয়ে কোইন বলে এটা তাদের কারখানার মেকানিক্যাল ম্যানুয়াল। নিং কথা বাড়ায় না, বরং তার কথা অনুযায়ী এই বাড়িতে শিফট হয়ে যাওয়ার জন্য সে কোইনকে ধন্যবাদ জানায়। কথা বলতে বলতে হঠাৎই নিংয়ের নজরে পড়ে কোইনের বুকে একটা অন্যরকম চিহ্ন রয়েছে, যা সে আগে কখনোই দেখেনি। কোইন বলে একদিন বসের সাথে ড্রিঙ্ক করতে গিয়ে সে এই ট্যাটুটা করিয়েছিল। নিং এই ব্যাপারে আর কিছু জিজ্ঞেস করে না। পরের দিন নিং কিছু জিনিস ফেরত আনতে তাদের বাড়িতে যায়।
ভেতরে ঢোকার সময়ই নিংকে দেখে কেউ একজন তাড়াতাড়ি করে জানালার পর্দা টেনে দিচ্ছে। ব্যাপারটা তার খুবই অবাক লাগে, তবুও সে সোজা স্টোর রুমের দিকে যায়। এখান থেকে শুরু হয় গল্পের নতুন এক টুইস্ট। নিং দেখতে পায় নুচের ঘাড়েও সেই একই চিহ্ন রয়েছে যেটা কোইনের বুকে সে গত রাতে দেখেছে। নুচের কাছে নিং জানতে চায় তার কোনো চিঠি এসেছে কিনা। তখন নুচ ভেতরে যায় তার চিঠিগুলোকে আনতে। আর অবাক করা কাণ্ড হলো, এই অল্প সময়ের জন্য ভেতরে গেলেও নুচ ভেতর থেকে দরজাটা আটকে দিয়েই যায়। তখন পাশের বাড়ি থেকে আন্টি ফর্ন নিংকে মেসেজ করে যাওয়ার আগে দেখা করার কথা বলে। নুচ ফেরত আসলে দেখা যায় নিংয়ের সব কটা চিঠি সে নিজের ভেবে কেটে দেখেছে। এটা নিংয়ের পছন্দ না হলেও কোনো কথা না বলে সে বাড়ি থেকে বেরিয়ে ফর্নের সাথে দেখা করতে যায়। ফর্ন নিংকে জানায় এই মা মেয়েকে দেখে ডাক্তার বলে তো মনে হয় না, এরা সারাদিন ঘরের মধ্যে থাকে আর সব সময় দরজা জানলা বন্ধ রাখে। ভোরের বেলা এরা কোনো এক মন্ত্র উচ্চারণ করতে থাকে। জানালার কাছে কাকের পালক দিয়ে কি একটা বেঁধেও রেখে দিয়েছে তারা। ফর্নের একটা কুকুর ছিল। একদিন রাত্রেবেলা কুকুরটা খুব চিৎকার করছিল, তাই জন্যই ফর্ন বাইরে এসেছিল আর দেখেছিল একদল কাক নিংদের বাড়ির ছাদ ঘিরে রয়েছে। আর পরদিন সকালে তার কুকুরটা বাড়ির পেছনে মৃত রক্তাক্ত অবস্থায় পড়েছিল। এসব বলতে বলতে ফর্ন কান্নায় ভেঙে পড়ে। নিং তাকে সান্ত্বনা দিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফিরে এসে সে রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনারদের ওয়েবসাইটে রাত্রিকে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো রেজাল্ট সে পায় না। তখন কোইন সেখানে চলে এসে জিজ্ঞেস করে কি করছে। নিং তাকে সবটা জানায়। কোইন বলে রাত্রে রিটায়ার হয়ে গেছে, তাই হয়তো তার কোনো ডিটেলস এখানে পাওয়া যাচ্ছে না। নিং কোইনের কাছে জানতে চায় ওই ট্যাটুর কোনো নির্দিষ্ট মানে আছে কিনা, কারণ সে এটা ডক্টর নুচেরও গায়ে দেখতে পেয়েছে। কোইন বলে তেমন কিছু ব্যাপার না, হয়তো এই ট্যাটুটা খুবই কমন। এই সব কিছু নিংয়ের একেবারে সুবিধাজনক লাগছিল না, তাই নাট নামের এক অফিসার বন্ধুর কাছে ফোন করে নিং তার ভাড়াটিয়াদের ব্যাপারে খোঁজ লাগায়। সেই সময় ইং পুলে সুইমিং করছিল। পুলের পাড়ে পড়ে থাকা কাকের পালক দেখে ইং সেটা তুলে নেয়। রাত হয়েছে, তাদের ছাদে কাকের দল ঘোরাফেরা করছে। সেই রাতেই যখন ওরা দুজন ঘুমোচ্ছিল, হঠাৎ করে ইং ঘরে কেউ ঢুকেছে ভেবে জেগে উঠে বসে। নিংও সাথে সাথে উঠে যায়। তাকে ছুঁয়ে দিয়ে নেমে দেখে কোথাও কিছু আছে কিনা। দরজা ফাঁকা দেখে বন্ধ করতে গিয়ে আলমারির মধ্যে যেন কোনো একটা ছায়া তার নজরে পড়ে। তখনই তার ফোনে আন্টি ফর্নের মেসেজ আসে। পরিষ্কার দেখা যায় ভোরবেলা রাত্রি কী সব মন্ত্র পড়ছে। আর এটাও দেখা যায় ফর্ন যে ভিডিওটা করেছে এটা রাত্রি দেখতে পেয়েছে। নিং ভয় পেয়ে যায়। সে মেসেজ করে জানতে চায় ফর্ন ধরা পড়ে গেছে কিনা, সে ঠিক আছে কিনা, কিন্তু কোনো রিপ্লাই আসে না। সাথে সাথে সেও বাইরে বেরিয়ে আসে আর দেখতে পায় কোইন ঘরে নেই। কোইন কিছুক্ষণ পর বাইরে থেকে আসে। সে বলে ঘরে নাকি ইঁদুর ঢুকে গেছিল, সেটা ফেলতেই সে বাইরে গেছিল। আর হাতের বইয়ের কথা জিজ্ঞেস করলে কোইন জানায় সে এই বইটাতে করেই ওই ইঁদুরটাকে বাইরে নিয়ে গেছিল। বইটা নোংরা বলে নিং সেটাকে ডাস্টবিনে ফেলে দিতে বলে ঘরে চলে যায়, কিন্তু দরজার ফাঁক থেকে সে দেখতে পায় বইটা ফেলে না দিয়ে কোইন ব্যাগের ভেতরে বইটা রেখে সেটাকে লক করে দেয়। এদিকে আন্টি ফর্নের পাঠানো মেসেজটাও আনসেন্ট হয়ে যায়। এইসব মিলিয়ে নিংয়ের মনে সন্দেহটা আরও বাড়তে থাকে। পরদিন সকালেই নিং ফর্নের বাড়ি যায়। বারবার বেল বাজানোর পরেও কেউ বাইরে আসে না। তখনই হঠাৎ নুচ বেরিয়ে এসে তাকে জানায় ফর্ন গ্রামের বাড়িতে গেছে, কিন্তু নিং জানায় ফর্নের কোনো আত্মীয় নেই, সে ব্যাংককেই থাকে। এই কথায় নুচ বলে তা আমার জানা নেই, উনি যেটা বলেছেন আমি সেটাই বললাম। নিং বাড়ি ফিরে যায়। ঘরে ঢুকে টেবিলে আইপ্যাডটা চলতে দেখে সে মনে করে হয়তো চেয়ারে ইং বসে আছে, কিন্তু বারবার নাম ধরে ডেকেও সে সাড়া পায় না। ভয়ে ভয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। এগিয়ে গিয়েই দেখতে পায় চেয়ারে সেই পুতুলটা রাখা যেটা ইং জন্মদিনে নেওয়ার জন্য বায়না করেছিল। পুতুলটা হাতে তুলে নিতেই পুতুলটা বলে ওঠে, থ্যাংক ইউ বাবা, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। এই রেকর্ডটা শুনে নিং খুবই ভয় পেয়ে যায়, কারণ গলাটা ইংয়ের নয়। এই পুতুলটা নাকি কোইন ইংকে জন্মদিনে দিয়েছে। সেই রাতে যখন নিং ঘুমোচ্ছে, ঘরে বাচ্চার গলা শুনে সে ভাবে হয়তো ইং ঘুমের মধ্যেই কথা বলছে।
কিন্তু ইংয়ের বদলে চোখ খুলে সে ওই পুতুলটাকে দেখতে পেয়ে ভয়ে চমকে ওঠে। তাই পুতুলটাকে নিয়ে ড্রয়ারের মধ্যে রেখে দেয়। রাত 3:45। ঘরের দরজাটা খুলে নিং দেখতে পায় কুইন তৈরি হচ্ছে বাইরে যাওয়ার জন্য। নিং তার পিছু নিতে যায়, কিন্তু ভুল করে শব্দ করে বসায় কুইন আর বাইরে যায় না। ঘরের দরজা বন্ধ করতেই তার আলমারির সামনে হ্যাঙ্গারে ঝুলানো জামাটা একাই সজোরে দুলতে থাকে। সেটা থামাতে এগিয়ে যেতেই সে আয়নায় ইংয়ের পাশে এক ভয়াবহ প্রতিচ্ছবি দেখতে পায়, যেটা দেখে সে একদমই চমকে যায়, ভয় পেয়ে যায়। পরদিন সকালে নিং ইংয়ের বুকে আঁচড়ের দাগ দেখতে পায়, যা একেবারে কুইনের বুকে থাকা চিহ্নটার মতো দেখতে। সেটা কুইনও দেখতে পায়, কিন্তু কুইন এতে কোনো রকম প্রতিক্রিয়া দেখায় না, যেটা নিংয়ের কাছে বেশ অদ্ভুত লাগছিল। আজকের এই ঘটনার জন্যই পরের দিন ভোরে ইং জেগে অপেক্ষা করছিল। ঘড়িতে 3:45 বাজতেই দরজা খুলে দেখতে পায় কুইন নেই। কুইনের ব্যাগের লকটা দেখে নিয়ে ইং তার পিছু নিয়ে ফ্ল্যাটের ছাদে গিয়ে পৌঁছায়। ছাদে পৌঁছানোর পর নিং যা দেখতে পেল তা আন্টি ফর্নের দেওয়া বর্ণনার সাথে একেবারে হুবহু মিলে যায়। আকাশ জুড়ে ঘুরে বেড়াচ্ছে কাকের মিছিল, আর কুইন হাতে ওই লাল বইটা নিয়ে কী সব মন্ত্র উচ্চারণ করে যাচ্ছে। সে বইটাকে মুখের সাথে ছাপিয়ে ধরে উচ্চারণ করে যাচ্ছে সেই সমস্ত রকমের তন্ত্রমন্ত্র। এটা দেখে যখন নিং ভিডিও রেকর্ড করার চেষ্টা করছিল, তখন তার ক্যামেরার সামনে একটা কালো ছায়া চলে আসছিল। তবুও নিং রেকর্ডিং করার চেষ্টা চালিয়েই যাচ্ছিল। তখনই হঠাৎই এক ভয়ঙ্কর চোখ তার স্ক্রিনে ফুটে ওঠে। নিং ভয়ে ছুটে নিজের ঘরে চলে যায়। ওর পরপরই কুইনও নিচে নেমে আসে, এটা দেখার জন্য যে নিং জেগে আছে কিনা। পরের দিন কুইনের অলক্ষ্যে নিং তার ব্যাগ থেকে লাল বইটা নেয় আর সোজা চলে যায় বাথরুমে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যে বইটা দেখে এরা মন্ত্র পড়ে সেই বইটার প্রতিটা পাতাই ফাঁকা, একটা পাতাতেও একটা অক্ষরও লেখা নেই। ঠিক তখনই কুইন তাকে বাইরে থেকে ডাকে। বইটা নিয়ে নিং বাইরে বেরোতে পারবে না, তাই সেখানেই কোথাও লুকোনোর চিন্তা করে। আর তখনই দেখতে পায় বাথরুমের কোণাতে ক্যাবিনেটের ভেতর ব্ল্যাক ম্যাজিকের রিচুয়াল করা রয়েছে, সেই চিহ্ন, কাকের পালক, সমস্ত কিছু। এটা দেখে নিং আর শান্ত থাকে না। সে সোজা ইংয়ের স্কুলে যায় আর দেখতে পায় রাত্রি ইংয়ের পাশে বসে আছে আর ইং ওই লাল বইটাতে মুখ গুজে রয়েছে। নিং ছুটে যায় তার মেয়েকে সেখান থেকে সরানোর জন্য, কিন্তু গিয়ে দেখে কেউ নেই। স্কুলের ভেতর থেকে ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে আসছে ইং। নিং দেখতে পায় তার মেয়ের ঘাড়েও সেই একই চিহ্ন। সে বারবার জানতে চায় এটা রাত্রি করেছে কিনা, কিন্তু ইং কোনো উত্তর দিতে পারে না। ইংকে বাইরে খেতে নিয়ে যাবে বলে গাড়িতে বসিয়েই নিং ঘরে যায় জিনিসপত্র প্যাক করে নেওয়ার জন্য, কিন্তু ফিরে এসে দেখতে পায় কুইন গাড়িতে অপেক্ষা করছে। নিং কুইনকে বুঝিয়ে দেয় যে সে তাদের এসব ভণ্ডামি থেকে ইংকে দূরে রাখবে, আর এটাও জানায় যে সে রাত্রিকে ইংয়ের পাশে স্কুলে দেখেছে। কুইন বলে মা ইংয়ের কোনো ক্ষতি করবে না, সে রাত্রিকে মা বলে সম্বোধন করে। এটা শুনে তো নিং একদমই চমকে যায়। রাত্রিকে সে মা বলে ডাকছে। এসবের মধ্যে তাদের অনেক কথা কাটাকাটি শুরু হয়, আর কুইন নিংয়ের গায়ে হাত তোলে। তখনই স্থানীয় কিছু সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দেয়, আর নিং সেখান থেকে বেরিয়ে যায়। নিং তার মায়ের কাছে যাবে চিন্তা করেছিল, কিন্তু মাঝপথে জানতে পারে কুইন অলরেডি তার মায়ের বাড়িতে গিয়ে তাদের খোঁজ করছে। তাই সেই রাতে নিং মেয়েকে নিয়ে হোটেলে থেকে যায়, কিন্তু ইং তার মায়ের সাথে থাকতে চায় না। বারবার সে বাবার কাছে ফিরে যাওয়ার জন্য কান্না করতে থাকে, আর কাঁদতে কাঁদতে হঠাৎই বলে ওঠে, আমি বাবাকে সাহায্য করতে চাই। নিং তখন তার কাছে জানতে চায়, কি সাহায্য আমাকে বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। কিন্তু তবুও ইং চুপ করে থাকে, কোনো কথার উত্তর দেয় না। পরদিন সকালে মেয়েকে ঘরে রেখে নিং কিছুক্ষণের জন্য বাইরে যায়। সে তার ওই অফিসার বন্ধু নাটের সাথে দেখা করে। নাটের কাছ থেকে জানতে পারে রাত্রি নিজের ভুল আইডেন্টিটি দেখিয়েছে। এটা আসলে নাপা পর্ন নামের কারো আইডি কার্ড। যদিও এনার নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তবুও কারো আইডেন্টিটি চুরি করে নেওয়াটা তো বেশ সন্দেহজনক। ঘরে ফিরে নিং দেখতে পায় তার মেয়ে নেই। সে জানতে পারে তার বাবা নাকি তাকে নিয়ে গেছে। নিং সোজা বাড়িতে যায়, কিন্তু বাড়িতেও তাদেরকে খুঁজে পায় না।
তখনই খাটের গায়ে লেগে থাকা সেই রক্তের দাগ তার চোখে পড়ে। খাটের ম্যাট্রেসটা সরাতেই দেখতে পায় পুরো খাট জুড়ে রয়েছে সেই একই চিহ্ন, যা রক্ত দিয়ে করা আর যেখানে কোনো রিচুয়াল করা হয়েছে। সেখান থেকেই নিং তাদের বাংলোতে যায়, যেখানে গিয়েও সে দেখতে পায় এখানে ওখানে ছড়িয়ে থাকা পোকামাকড়, কাকের পালক আর তাদের সেই চিহ্ন। কেউ নেই সেই বাড়িতে। নিং সাথে সাথে টমকে ফোন করে জানতে চায় রাত্রিরা কখন বাড়ি ছাড়ল আর এখন তারা কোথায় আছে। টম নিংকে পিক আপ করে নেয় রাত্রির বাড়ি যাওয়ার জন্য, কিন্তু মাঝপথেই নিং দেখতে পায় টমের বুকেও সেই একই চিহ্ন আঁকা রয়েছে আর তার কাছেও সেই একই লাল বই রয়েছে। নিং নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু টম তার মাথায় আঘাত করে একটা সুটকেসের মধ্যে ভরে তাকে নিয়ে যায়। তখনই 3:45 অ্যালার্মটা বেজে ওঠে, মানে তাদের প্রার্থনার সময় হয়ে গেছে। সাথে সাথেই আমরা ফিরে যাই 11 বছর পেছনে। এই বাচ্চাটি হলো যা, কোইনের প্রথম সন্তান। আজ তার জন্মদিন, আর সকাল সকাল সে বাবাকে ঘুম থেকে তুলে উপহারটা খুলে দেখে। এটা সেই পুতুলটা যেটা আমরা ইংয়ের কাছেও দেখতে পেয়েছি। যা পুতুলটাতে রেকর্ড করে রাখে, থ্যাংক ইউ বাবা, আমি তোমাকে সব থেকে বেশি ভালোবাসি। যে রেকর্ডিংটাই নিং সেই দিন শুনতে পেয়েছিল। কোইন তাকে সুন্দর করে সাজিয়ে দেয় আর তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে দেয়। কিন্তু এই আনন্দের দিনেই জায়ের সাথে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। স্নান করতে গিয়ে গিজারের শর্ট সার্কিট হয়ে যাওয়ায় যা মারা যায়। যেহেতু কোইন সব সময় যাকে নিয়েই থাকতো, তাই মেয়ের এভাবে চলে যাওয়াকে সে একেবারেই মেনে নিতে পারেনি। জায়ের মৃত্যুর পর কোইন ওই পুতুলটাকেই জায়ের মতো করে ট্রিট করত। এইভাবেই তার দিন কাটছিল। সে আস্তে আস্তে পুরো ডিপ্রেশনে চলে যায়। আর এমনই হঠাৎ একদিন নিং সেলসম্যান হিসেবে তার বাড়ির সামনে এসে দাঁড়ায়। নিংয়ের সাথে পরিচয় হওয়ার পরেই কোইনের জীবনটা আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। তবুও জায়ের স্মৃতি তার মন থেকে যায় না। একদিন হঠাৎ কোইন খেয়াল করে ইং ঘরে কার সাথে যেন কথা বলছে, এমনকি জায়ের নামটাও সে শুনতে পায়। কোইন যেন ইংয়ের মধ্যে জায়ের বৈশিষ্ট্যগুলো এক এক করে খুঁজে পাচ্ছিল। আসলে ইং অনেকদিন আগে থেকেই এই বাড়িতে জায়ের আত্মাকে দেখতে পায়। যা যে তার বড় দিদি, সেটাও সে জায়ের আত্মার কাছ থেকেই জানতে পারে। তারা যখনই একা থাকে তখনই অনেক গল্প করে, সময় কাটায়। যেহেতু এই বাড়িতে জায়ের সাথে কাটানো স্মৃতিগুলো জড়িয়ে আছে, তাই কোইন বাড়িটা ভাড়া দেওয়ার জন্য কখনোই রাজি হতো না। এমনকি সেই দিন সকালেও কোইন নিংকে বাড়ি ভাড়া দিতে বারণ করে দিয়েছিল, কিন্তু সে সিদ্ধান্ত পাল্টায় রাত্রির জন্য। আসলে রাত্রির মধ্যে আত্মাকে দেখার শক্তি ছিল। সে দেখতে পেত কোথাও কোনো আত্মা ঘুরে বেড়াচ্ছে কিনা। আর এই জন্যই প্রথম দিন এই বাড়িতে এসে সে জায়ের আত্মাকে দেখতে পেয়েছিল, যেই কথাটাই সে কোইনকে বলেছিল। আর সে কোইনকে জায়ের সম্পর্কে সব কিছু বলে। এটা শুনেই কোইন একদমই অবাক হয়ে পড়ে। তখনই কোইনের হাতে ওই লাল বইটা দেয়। এই কারণেই কোইন তাদেরকে বাড়ি ভাড়া দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ রাত্রি এই বাড়িতে জায়ের উপস্থিতি বুঝতে পেরেছে। কোইন এরপর রাত্রির কাছে দীক্ষা নেয়, আর তার কথা অনুযায়ী রোজ নিংয়ের অলক্ষ্যে ভোরবেলা প্রার্থনা করে। ভাড়া দেওয়ার পর যেদিন নিং ওই বাড়িতে আবার গেছিল, সেদিন ভেতরে আসলে কোইনই ছিল। এই জন্যই নিং যাতে তাকে দেখতে না পায়, তাই জানলার পর্দাটা টেনে দিয়েছিল কোইন। কোইনকে রাত্রি বুঝিয়েছে তার প্রার্থনা করার ফলে জায়ের আত্মার মুক্তি পাওয়ার সময় চলে এসেছে। কিন্তু কোইন জায়ের সাথে দেখা করার জন্য ব্যাকুল হয়ে ওঠে, আর তার ব্যাকুলতা দেখে রাত্রি তাকে বোঝায় যাকে তার কাছে রাখার একমাত্র উপায় হলো জায়ের জন্য নতুন দেহের ব্যবস্থা করা, অর্থাৎ ইংকে কোনো ক্ষতি না করে তার মধ্যেই জায়ের আত্মাকে প্রতিস্থাপন করতে পারবে। কোইন এইসব কথা এসে ইংকে জানায়। ইংও বাবাকে আর তার বড় দিদিকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। আর এই জন্যই কোইন রাত্রির বলে দেওয়া সমস্ত রিচুয়াল তার বাড়িতে পালন করে। সেদিন যে নিং তাকে দেখে নিয়েছিল সেটা কোইন ভালো করেই জানত, আর সেই কথা সে রাত্রিকেও জানিয়ে দিয়েছিল। ওই রাতে প্রার্থনা করার সময় কোইন নিজের চারপাশে আরও অনেককে একইভাবে প্রার্থনা করতে দেখে, আর দূরে দেখতে পায় একটি বাচ্চা মেয়ে বসে আছে। ওই বাচ্চাকে সে যা মনে করে তার দিকে এগিয়ে যেতেই বাচ্চাটি হাওয়ায় মিলিয়ে যায়। পরদিন রাত্রি ইংয়ের স্কুলে গিয়ে তার ঘাড়ে চিহ্নটা এঁকে দিয়ে এসেছিল, আর হোটেল থেকে ইং নিজেই কোইনকে ফোন করে তাকে নিয়ে যেতে বলেছিল।
কোইন হোটেল থেকে সোজা তাদের অ্যাপার্টমেন্টে যায়। নুচ তাদেরকে ওই বাড়ি না গিয়ে আন্টি ফর্নের বাড়িতে চলে আসতে বলে। ইংকে সাথে নিয়ে কোইন ফর্নের বাড়িতে চলে আসে যাতে নিং তাদের খুঁজতে এসে ফিরে যায়। কোইন নুচের কাছে ফর্নের কথা জানতে চাইলে সে বলে ফর্ন রাতেই ফিরে আসবে। তারপর তারা আবার নিজেদের ঘরে ফিরে যায় রিচুয়ালের বাকি কাজগুলো পূরণ করতে। রিচুয়াল শুরু করার জন্য ইংয়ের 3 জায়গায় ওই চিহ্ন থাকা প্রয়োজন, যার শেষ চিহ্নটা কোইনকেই আঁকতে হবে। সেই কাজ ছেড়ে কোইন যখন নিচে নেমে আসে তখন দরজার ওপারে একটা ছায়া দেখে কোইন ভাবে হয়তো যা এসেছে, কিন্তু সেটা যা নয়, আন্টি ফর্ন। ফর্ন ঘরে এসে কোনো কথা না বলে কোইনের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, তবে সুস্থ অবস্থায় নয়, সে সম্পূর্ণ রাত্রির কন্ট্রোলে রয়েছে। বাবাকে এই অবস্থায় দেখে ইং কাঁদতে কাঁদতে ছুটে নিচে নেমে আসে, আর রাত্রিও হাতে একটা পুতুলের বাক্স নিয়ে নিচে নেমে আসে। এই পুতুলের মধ্যেই রয়েছে রাত্রির ছোট মেয়ের আত্মা, যে 7 বছর বয়সে জলে ডুবে মারা গেছিল। তখনই আবার 3:45-এর অ্যালার্মটা বেজে ওঠে, আর আমরা ফিরে যাই 4 মাস আগে, যেখানে দেখা যায় টম, নুচ আর রাত্রি গত 4 মাস ধরে প্ল্যান করেই ইংয়ের পরিবারের কাছে এসেছে। নিংয়ের ফ্ল্যাটটা তারাই নষ্ট করেছিল। কোইনের অ্যাপার্টমেন্টে গিয়ে রাত্রি জায়ের উপস্থিতি টের পেয়েছিল। এই জন্যই কোইনের বিশ্বাস অর্জন করাটা তার কাছে একটু সহজ হয়ে গেছিল। এত বছর এই পুতুলের মধ্যে রাত্রি তার মেয়ের আত্মাটা বন্দি করে রেখেছিল। আজ সে ছাড়া পেয়ে যায়। নিংও সেই দিন রাত্রির ছোট মেয়ের আত্মাকেই তাদের ঘরে দেখেছিল। রাত্রি স্কুলে গিয়ে ইংকে বুঝিয়েছিল কিভাবে একই দেহে সে আর তার বোন যা একসাথে থাকতে পারবে, যেভাবে নাপাপর্ণের সাথে রাত্রি গত 50 বছর ধরে রয়েছে। ইংয়ের হাতটা ধরে রাত্রি কোনো এক অন্য দুনিয়ায় চলে যায়। ঠিক 50 বছর আগে রাত্রির যখন 18 বছর বয়স, তখন তার প্রপিতামহ এই রিচুয়ালটা তার সাথে করেছিল, যাতে নাপাপর্ণের দেহে রাত্রিও বাস করতে পারে। ইংয়ের মধ্যেও এমন ক্ষমতা রয়েছে যার দ্বারা এই রিচুয়াল করলে যা সারা জীবনের মতো তার সাথেই থাকতে পারবে। ইংকে তার জন্য শুধুমাত্র যাকে অনুমতি দিতে হবে। ইংয়ের অনুমতি দেওয়া মাত্রই তারা আবারও বাস্তবে ফিরে আসে। এভাবেই প্ল্যান করে রাত্রি কোইনকে বোকা বানিয়ে ইংকে নিজের মেয়ের প্রাণ প্রতিষ্ঠার জন্য তৈরি করছিল। রিচুয়ালের কাজ যখন চলছে তখন ইং রাত্রিকে জিজ্ঞেস করে, তুমি আর নাপাপর্ণ কি বেস্ট ফ্রেন্ড? রাত্রি উত্তর দেয়, না, আমরা তো একে অপরকে চিনিই না। তখন ইং জানতে চায় একে অপরকে না জেনেও কেন নাপাপর্ণ রাত্রিকে তার সাথে থাকার অনুমতি দিল। তখন রাত্রি বলে, নাপাপর্ণ তো এই বডিতে নেই, তাকে মেরে দিয়েছি। তাকে মেরে দিয়ে শুধুমাত্র এই বডিতে এখন রাত্রি রয়েছে। তখন ইং বুঝতে পারে তার পরিণতি কি হতে চলেছে। সে বুঝতে পারে এই শরীরে সে আর বেঁচে থাকবে না। তাই ভয়ে সে বাবার কাছে চলে আসে, আর দেখতে পায় তার বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। নুচ ইংকে জোর করে টেনে রিচুয়ালের ঘরে নিয়ে চলে যায়, আর শুরু হয় তাদের পৈশাচিক রিচুয়াল। এদিকে সুযোগ বুঝে টমকে মেরে নিং নুচকে টমের ফোন থেকে মেসেজ করে বলে, নিংয়ের ব্যবস্থা করে ফেলেছি, আমি কি এবার ওখানে চলে যাব? তখন নুচের কাছ থেকেই সে জানতে পারে ওরা কোইনের অ্যাপার্টমেন্টেই রয়েছে। এদিকে কোইনও ফর্নকে মেরে ফেলে, আর নুচকেও মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। নিং কোইনের বাড়িতে পৌঁছায়। বাইরে থেকে দেখতে পায় কাকের ঝাঁক তাদের বাড়িটাকে ঘিরে রয়েছে। ভেতরে ঢুকে সে নিচের ঘরে আগুন ধরিয়ে নুচকে অন্যমনস্ক করে দিয়ে ওপরে রিচুয়ালের ঘরে পৌঁছায়। ভেতরে ঢুকে নিং দেহের সমস্ত শক্তি দিয়ে এসব থামানোর চেষ্টা করে, তবুও কোনো এক অদৃশ্য শক্তি তাকে চারদিক থেকে জড়িয়ে রাখে, বাধা দেয়। আসলে রাত্রির কন্ট্রোলে থাকা সমস্ত আত্মা নিংকে বাধা দিচ্ছে। মেয়েকে যন্ত্রণায় ছটফট করতে দেখে নিং পাশে থাকা পুতুলটার উপরই আঘাত করতে থাকে। রাত্রির মেয়ের আত্মা নিংকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নিংয়ের সজোর আঘাতে পুতুলটার মাথা দুভাগ হয়ে যায়, আর এতে রাত্রির মেয়ের আত্মাও বিলীন হয়ে যায়। নিং ইংকে কোলে তুলে বাইরে বেরিয়ে আসে, কিন্তু কোনো দিকে যাওয়ার পথ সে খুঁজে পায় না। একদিকে রাত্রি, অপরদিকে নুচ, আর একদিকে কোইনের মৃতদেহ। একজন অসহায় মা হিসেবে নিং রাত্রিকে অনুরোধ করে তাদেরকে একা ছেড়ে দেওয়ার জন্য। তখন রাত্রি জানায় ইং আর বেঁচে নেই, তার শরীরে বসবাস করছে আমার মেয়ের আত্মা।
তারা নিংয়ের দিকে এগিয়ে আসতে থাকে তখনই ওপরের ছাদটা ভেঙে পড়ে। রাত্রি চোখ খুলে দেখে ইং জেগে উঠেছে। সে ভাবছিল হয়তো তার মেয়েই ফিরে এসেছে, কিন্তু রাত্রিকে ভুল প্রমাণ করে হাতে অস্ত্র নিয়ে প্রথমে নুচকে তারপরে রাত্রিকে মেরে ফেলে ইং। আসলে ইং নয়, ইংয়ের শরীরে থাকা কোয়েনের প্রথম মেয়ে যা। কোয়েন মারা যাবার আগে ঠিক তার আগের মুহূর্তে সে তার মেয়ে জায়ের আত্মাকে দেখতে পায়, আর তার কপালে রিচুয়ালের এই চিহ্নটা এঁকে দিয়ে বলে তার বোনকে সাহায্য করতে। যেহেতু ইং কেবল যাকেই তার দেহে আসার অনুমতি দিয়েছিল, তাই রাত্রির মেয়ের আত্মা মুক্ত হয়ে যায় আর যা নতুন জীবন পায়। এরপর পুলিশ এসে যা আর নিংকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। নিং তার অফিসার বন্ধু নাটের সাহায্য নিয়ে জানতে পারে কোয়েনের প্রথম মেয়ে জায়ের সম্পর্কে, তার মৃত্যু সম্পর্কে আর কোয়েনের মনে থাকা তার মেয়ের প্রতি অগাধ ভালোবাসা সম্পর্কে, যেটা কোয়েন কখনোই নিংকে বলেনি। এরপর সে ইংয়ের ঘরে গিয়ে খেয়াল করে ইংয়ের বালিশের নিচে যা আর কোয়েনের একটা ছবি রয়েছে। নিং জানতে চায় এটা সে কোথা থেকে পেয়েছে। তখন ইং তার মাকে আন্টি বলে ডাকে। নিং বুঝতে পারে এটা ইং নয়। সে জানতে চায় তবে ইং এখন কোথায় রয়েছে, কিন্তু যা কোনো উত্তর দিতে পারে না, কারণ যখন তার আত্মা ইংয়ের শরীরে প্রবেশ করেছে তখন সে ইংয়ের কোনো অস্তিত্বই অনুভব করতে পারেনি। যে সন্তানকে বাঁচাতে গিয়ে নিং এত লড়াই করল তাকে হারিয়ে সে কান্নায় ভেঙে পড়ে। এদিকে ইংয়ের শরীরে থাকা যাও কাঁদতে কাঁদতে নিংয়ের কাছে বারবার ক্ষমা চাইতে থাকে। তাই নিং যাকে বুকে আগলে নেয়। এরপর দেখা যায় যাকে সাথে নিয়ে নিং তার মায়ের বাড়িতে চলে গেছে, আর সব কিছু থেকে দূরে তারা এখন নতুন জীবন শুরু করেছে। ইংকে হারিয়ে যাকেই নিং মেয়ে হিসেবে কাছে টেনে নিয়েছে, আর যাও প্রথমবারের মতো মায়ের ভালোবাসা অনুভব করতে পারছে। এভাবেই এই মা মেয়ের নতুন গল্প এখান থেকেই শুরু হয়, আর সাথে সাথেই শেষ হয়ে যায় আমাদের আজকের এই মুভিটা।